আমি ফারহানা তাসমিন, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ। আজকে ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের মেয়েদেরকে যে ক্লাস নিব, তৃতীয় অধ্যায়ের উপর ক্লাস নিব। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। যেহেতু আমাদের একাদশ অধ্যায় পড়ানো শেষ হয়েছিল, তাই আমরা পুনরায় আবার প্রথম অধ্যায় থেকে শুরু করেছি। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস নিচ্ছি। তো এই অধ্যায়ে আমরা বিজ্ঞান, বৈজ্ঞানিক পদ্ধতির স্তর, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মূলত প্রথমে আসে কি বিজ্ঞান। বিজ্ঞান কি? বিজ্ঞান শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এবং অনেক বিজ্ঞান বলতে কি বোঝায়, বিজ্ঞানকে যদি আমরা বলি সহজভাবে বলতে পারি, বিজ্ঞান বলতে বোঝায় হচ্ছে বিশেষ জ্ঞান, বিশেষ পরীক্ষালব্ধ জ্ঞান বা অভিজ্ঞতালব্ধ বস্তুনিষ্ঠ, যেটা বারবার হচ্ছে পরীক্ষার মাধ্যমে যে জ্ঞানটাকে আমরা অর্জন করি, সেটাকে বলা হয়ে থাকে কি বিজ্ঞান। বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সায়েন্স, যা ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জানা বা অনুসন্ধান করা। প্রাকৃতিক প্রপঞ্চসমূহের নিয়মবদ্ধ ও গাণিতিক পর্যবেক্ষণের মাধ্যমে জীবন ও জগৎ সম্পর্কে বাস্তব তথ্যপূর্ণ বিবরণকে সাধারণভাবে বিজ্ঞান বলা হয়। মূলত সহজ কথায় কোনো বিষয় সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞানই হচ্ছে কি বিজ্ঞান। বিজ্ঞানের ভিত্তি হচ্ছে বর্ণনা, ব্যাখ্যা, পূর্বাভাস, নিয়ন্ত্রণ। বিজ্ঞানে বোঝাতে গেলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বোঝায়, তার মধ্যে তিনটা কর্মকাণ্ড আমরা দেখতে পাই। এক হচ্ছে বর্ণনা, দুই হচ্ছে সাধারণ নিয়মের আবিষ্কার, তত্ত্বের গঠন। বর্ণনা সাধারণত কি, আমাদের আশেপাশে যা কিছু আমাদের দেখি, যে বস্তু বা ঘটনাগুলি দেখে থাকি, তার যে ধারাবাহিক বর্ণনা, সেই বিষয়টা আসে এবং সেই বর্ণনার প্রেক্ষাপটে যখন সাধারণীকরণের মাধ্যমে কোনো সাধারণ নিয়ম প্রতিষ্ঠিত হয়, এই সকল বলা হচ্ছে কি, এই সকল দৃশ্যমান বস্তু বা ঘটনার মধ্যে বিজ্ঞান সাধারণ নিয়ম আবিষ্কারের উদ্যোগ গ্রহণ করে। অভিজ্ঞতালব্ধ পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞান যে সকল সাধারণ নিয়ম আবিষ্কার করে, সেগুলোকে সাধারণীকরণের মাধ্যমে একটি তত্ত্বের রূপ দেওয়ার চেষ্টা করা হয়, যা প্রকৃতপক্ষে বিভিন্ন ঘটনা বৈশিষ্ট্যের মধ্যকার যে কার্যকারণ সম্পর্ক আছে তার যৌক্তিক ব্যাখ্যা ও বর্ণনা দিয়ে থাকে। এ প্রসঙ্গে ব্রিটিশ দার্শনিক হবস বলেছেন, কার্যকারণ সূত্রে গ্রথিত বিজ্ঞানই হচ্ছে বিজ্ঞান। তার মানে বিজ্ঞান হতে হলে বিভিন্ন ঘটনা বা প্রপঞ্চের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকতে হবে। এছাড়া আমরা দেখতে পাই কার্ল ম্যানহেম বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বিজ্ঞান হলো পক্ষপাতহীন, সংস্কারমুক্ত, নির্লিপ্ত, নৈর্ব্যক্তিক, সঠিক, ধারাবাহিক তথ্য যা ঘটনাসমূহের কার্যকারণ সম্পর্কের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তাহলে বিজ্ঞানের যে সংজ্ঞাগুলো আছে তা আমরা বিশ্লেষণ করে যে সকল বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি, তা হচ্ছে বিজ্ঞান হলো নিয়মতান্ত্রিক জ্ঞান, যেটা হচ্ছে কি কিছু নিয়মাবলীর মাধ্যমে যে জ্ঞানটাকে আমরা পরীক্ষার মাধ্যমে আমরা পেয়ে থাকি। বিজ্ঞান হচ্ছে অবরোহ আরোহ জ্ঞান, সেখানে যে তার আসে যে অবরোহের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি, আমরা আরোহের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। বিজ্ঞান হচ্ছে যাচাইযোগ্য জ্ঞান, যে জ্ঞানটাকে বারে বারে যাচাই করে অর্জন করা যায়। বিজ্ঞান হচ্ছে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ জ্ঞান। বিজ্ঞান হলো সাধারণত অনুধাবন ও সারল্য জ্ঞান। বিজ্ঞান হচ্ছে প্রস্তাবনামূলক, রূপান্তরযোগ্য, যাচাইযোগ্য জ্ঞানের সমষ্টি। মূলত আমরা বলতে পারি কি, যে কোনো ঘটনা সম্বন্ধে বিশেষ পদ্ধতির মাধ্যমে যে বিশেষ জ্ঞান অর্জন করা হয়, সেটাকে আমরা বলতে পারি কি বিজ্ঞান, এবং যা আমাদেরকে সত্য উদ্ঘাটন করতে সাহায্য করে এবং সত্যকে বুঝতে সহযোগিতা করে থাকে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি মূলত এই যে আমরা বিজ্ঞান পড়তে গিয়ে, যে বিজ্ঞান নিয়ে আলোচনা করতে গিয়ে যে জিনিসগুলো পেলাম, যে বিজ্ঞান হতে হলে অবশ্যই কিছু নিয়মাবলী মাধ্যমে হচ্ছে তথ্যগুলি যাচাই করতে হয়, কিছু নিয়ম নীতিকে মেনে চলতে হয়। এই যে নিয়ম নীতি আমরা মানছি, যে পদ্ধতি আমরা ফলো করছি, সেই পদ্ধতিকে আমরা বলতে পারি কি বৈজ্ঞানিক পদ্ধতি। কোনো ঘটনাকে নিয়মবদ্ধ বা গাণিতিক পর্যবেক্ষণের মাধ্যমে জীবন ও জগৎ সম্পর্কে বাস্তব তথ্যপূর্ণ বিবরণ তুলে ধরার যৌক্তিক নীতি বা প্রক্রিয়াকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। এই পদ্ধতি বা রীতি বা নীতিকে বিজ্ঞানের ভিত্তি হিসেবে বিবেচনা করেই বৈজ্ঞানিক পদ্ধতির শব্দটি বহুল ব্যবহার করা হয়ে থাকে। প্রকৃতপক্ষে জ্ঞান বা বিশেষ জ্ঞান আহরণের প্রক্রিয়াকেই হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিক বা বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। এ প্রসঙ্গে
বলতে গেলে দেখা যাচ্ছে কি যে এই যে বারবার বলা হচ্ছে যে কিছু নিয়মাবলী, সেই নিয়মাবলীর মধ্যে কী কী আসতে পারে, তার মধ্যে আসতে পারে হচ্ছে সমস্যা প্রণয়ন করা, তথ্য সংগ্রহ করা বা পর্যবেক্ষণ করা, তারপর তথ্যগুলোকে শ্রেণীবিন্যাস করা এবং তার যে আবার যে অনুমিত বা পূর্বানুমান প্রণয়ন করা, তাকে আবার পরীক্ষা করা, এই বিষয়গুলো আসতে পারে। এই প্রসঙ্গে ফিলিপস বলেছেন কি, দ্য সায়েন্টিফিক মেথড ইজ এ প্রবলেম সলভিং প্রসেস হুইচ ইনভলভস ক্রিয়েটিং থিওরি, ইউজিং ডেটা টু ভেরিফাই থিওরি অ্যান্ড ক্রিয়েটিং মোর প্রোফাউন্ড এক্সপ্লেনেশনস অ্যান্ড অ্যাকুরেট প্রেডিকশনস অফ ফেনোমেনন। বলছে কি যে সায়েন্স বলতে আমরা কী বলছি তাহলে, সায়েন্স হচ্ছে কি একটা প্রবলেম সলভার, সমস্যার সমাধান করার একটা প্রক্রিয়া, যেটা কীভাবে কাজ করে, সেটা তথ্য তৈরি করে। অনেক সময় তথ্যকে হচ্ছে ব্যবহার করা হয় যে প্রচলিত তত্ত্ব আছে তাকে পরীক্ষণ করার জন্য। এছাড়া হচ্ছে কি সায়েন্স বলতে বোঝাচ্ছে হচ্ছে কি এটা আরও বেশি মাত্রা হচ্ছে কি পরীক্ষা করা এবং তার মাধ্যমে যে প্রপঞ্চগুলো আছে সে সম্পর্কে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা। B.F. অ্যান্ডারসন উল্লেখ করেছেন, কোন ঘটনার বর্ণনা ও কার্যক্রম ব্যাখ্যা দানের জন্য অ্যাক্সেট বিধিমালা, যেমন কার্যকরী সংজ্ঞা, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, পুনর্পর্যবেক্ষণ, নিশ্চিতকরণ, সঙ্গত বিধান এর আশ্রয় গ্রহণ করে একটি সাধারণীকরণ করা হয়, তখন তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। তার মানে একটা সেট, আমরা বুঝতে পারছি কি বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে একটা সেট, সেখানে কিছু ধাপে ধাপে একটা পর একটা ধাপ মানে অতিক্রম করার মাধ্যমে যখন কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন আমরা সেই বিষয়টাকে বলতে পারি কি বৈজ্ঞানিক পদ্ধতি। শেফার বলেছেন এই প্রসঙ্গে, বৈজ্ঞানিক পদ্ধতি হলো ধারাবাহিক ধাপ যা কোনো সমস্যার অনুসন্ধানে সর্বোচ্চ বস্তুনিষ্ঠতা সামঞ্জস্যতা নিশ্চিত করে। তার মানে যখন সমস্যার সমাধান করতে হবে তখন প্রতিটা ধাপেই সেখানে শেফার কোন জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে যে বস্তুনিষ্ঠতার ক্ষেত্রে, যে অবশ্যই বস্তুনিষ্ঠতা মেনে চলতে হবে, যেখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাকে ঠিক সেভাবে উপস্থাপন করতে হবে, এখানে ব্যক্তির মূল্যবোধ আসবে না, এই বিষয়টা। এখন আমরা যে আলোচনা করব বৈজ্ঞানিক পদ্ধতির যে ধাপগুলোর কথা আমরা বলছি সেই ধাপগুলো বা স্তরসমূহ। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ যদি আমরা আলোচনা করতে চাই তাহলে এখানে আমরা ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান স্যার এবং ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী স্যারের আলোচনা থেকে আনতে পারি যে প্রথমে তারা যেই ধাপসমূহ প্রথমে যে বিষয়টাকে এনেছে সেটা হচ্ছে কি সমস্যা নির্বাচন। সাধারণত সমস্যা নির্বাচন শব্দ দ্বারা আমরা যে জিনিসটা বুঝে থাকি যে কোনো গবেষণার ক্ষেত্রে একটা বিষয় থাকে, যে বিষয় নিয়ে গবেষণার কাজ সম্পাদন করতে হয়, সেই বিষয়টাকে বলা হচ্ছে কি বিষয় নির্ধারণটাকে বলা হচ্ছে কি সমস্যা নির্বাচন। যেহেতু আমাদের সমাজবিজ্ঞান সমাজ নিয়ে হচ্ছে আলোচনা করে থাকে এবং সমাজ নিয়ে আলোচনা করতে গেলে তাকে কি হচ্ছে সমাজের বিভিন্ন ইস্যুগুলো থেকেই হচ্ছে মানে সমাজ বিষয়বস্তুকে নির্ধারণ করতে হয়। সেক্ষেত্রে হতে পারে যৌতুক প্রথা, হতে পারে নারী নির্যাতন, কিশোর অপরাধ, এই সকল বিষয় যে কোনো বিষয়কে নিতে হবে হচ্ছে সমস্যা হিসেবে এবং তার উপরে শিরোনাম নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে সমস্যা নির্বাচন ধাপ। এরপরে হচ্ছে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের মধ্যে মূলত পর্যবেক্ষণ হচ্ছে যে কোনো বিষয় বা ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মানে দেখা। এটা হচ্ছে যে এই কাজটি করতে গিয়ে গবেষক কিসের ভিত্তিতে পর্যবেক্ষণ করবে তা নির্ভর করে প্রত্যয়গত সংজ্ঞানের উপরে এবং তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে গবেষক কোন পদ্ধতি অবলম্বন করবে তা নির্ভর করবে গবেষণার বিষয়বস্তুর উপরে। কারণ বিষয়বস্তু নির্ধারণ করে দেয় যে গবেষক কোন পদ্ধতি অনুসারে আগাবে, সে পর্যবেক্ষণ করবে নাকি হচ্ছে সে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ করবে না জরিপ পদ্ধতি ফলো করবে, এরকমভাবে। তো এরপরে হচ্ছে যে এক্ষেত্রে অবশ্য গবেষককে সতর্কতামূলক দৃষ্টি রাখতে হবে যাতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ভুল না হয়। এরপরে আসে হচ্ছে তথ্যের শ্রেণীবিন্যাস। বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে তথ্যের শ্রেণীবিন্যাস। এক্ষেত্রে
যে ফিল্ড থেকে যে সকল তথ্যগুলো পাওয়া যায় সেই তথ্যগুলোকে বিভিন্ন ছক আকারে, সারণী আকারে, টেবুলেশনের মাধ্যমে বা চার্ট, পাই চার্ট বা ডায়াগ্রাম এর মাধ্যমে হচ্ছে সাজানো হয় এবং তার ফলে কোনগুলো প্রয়োজনীয় তথ্য, কোনটা অপ্রয়োজনীয় তথ্য তা সহজেই বাছাই করা হয়ে যায় এবং প্রয়োজনীয় তথ্যের আলোকেই তথ্যগুলিকে সাজাতে হয়। পরবর্তী পয়েন্ট হচ্ছে কল্পনা প্রণয়ন। কল্পনা বা পূর্বানুমান। পূর্বানুমান বলতে আমরা কি বুঝি, যে প্রথমে কিছু তথ্য যখন সংগ্রহ করা হয় তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত সম্পর্কে যে আগে থেকে ধারণা করা, সেই বিষয়টাকে বলা হয়ে থাকে পূর্বানুমান বা কল্পনা প্রণয়ন। এই যে বিষয়টি এটি বৈজ্ঞানিক পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং সাধারণত হচ্ছে যে ভালো অনুমিত সিদ্ধান্ত বা ভালো কল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে সাহিত্য পর্যালোচনার প্রয়োজন হয়। কিছু কল্পনা তত্ত্ব থেকে আবার কিছু গবেষক প্রত্যক্ষ তথ্য সংগ্রহের অভিজ্ঞতা থেকে উৎসাহিত হয়। তার মানে কিছু পূর্বানুমান সে গ্রহণ করতে পারে কি থেকে, তার প্রচলিত পূর্বে যে তত্ত্ব আছে তা থেকে, আবার কিছু সে গ্রহণ করতে পারে যে সকল তথ্য সে সংগ্রহ করেছে তা থেকে সে আনতে পারে। একটি উত্তম কল্পনা প্রণয়নের জন্য নিজের বৈশিষ্ট্যগুলো বিবেচনা করা দরকার। সেগুলো কি কি আছে? এটি গবেষণাযোগ্য হতে হবে। তার মানে কি, যে অনুমিত সিদ্ধান্ত আছে বা যে পূর্বানুমানটা আছে তাকে কী করতে হবে? গবেষণাযোগ্য হতে হবে। অন্তর্ভুক্ত বিভিন্ন বা চলকসমূহের সুনির্দিষ্ট সম্পর্ক স্পষ্টভাবে ব্যক্ত করতে হবে। তার মানে যে চলকসমূহের মধ্যে কী সম্পর্ক আছে সেটা হচ্ছে পূর্বানুমান ব্যক্ত করবে। পরীক্ষণযোগ্য হতে হবে। পূর্বের গবেষণা ও তাদের ফলাফলের উপর ভিত্তি করে গঠিত হবে। এটি গবেষককে পথ নির্দেশনা দেবে। এটি গবেষণা পরিধি নির্দেশ করবে। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় উপাত্তের প্রকৃতি সম্পর্কে গবেষককে সজাগ করবে। তবে এই যে কল্পনা গৃহীত হচ্ছে গ্রহণ করা হলো বা প্রণয়ন করা হয় সেটা অনেক সময় গ্রহণযোগ্য হতে পারে, অনেক সময় গ্রহণযোগ্য নাও হতে পারে। এরপরে ধাপটি হচ্ছে সত্যতা বা যথার্থতা যাচাই। সত্যতা বা যথার্থতা যাচাই হচ্ছে যে তথ্যগুলো সংগ্রহ করা হলো তার শ্রেণীবিন্যাসের মাধ্যমে, তার সাথে যে শ্রেণীকরণের ফলে তার সাথে অনুমিত যে কল্পনা প্রণয়ন করা হয়েছে তাকে মিল অমিল দেখা। যদি এমন হয় যে নির্বাচিত বিষয় সম্পর্কে সংগৃহীত তথ্যাবলীর সাথে পরিণত কল্পনার যথার্থতা নিশ্চিত করা, এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। সংগৃহীত তথ্যাবলী ও পরিণত কল্পনাসমূহের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বিষয় সম্পর্কে একটি সাধারণ মন্তব্য বা সূত্র প্রণয়ন করা হয়, যাকে সাধারণীকরণ বলা হয়। তার মানে হচ্ছে যে যেহেতু আমরা যে তথ্যগুলো পেলাম তার আলোকে হচ্ছে পূর্বানুমানকে যাচাই বাছাই করে দেখা যে সেটা গ্রহণযোগ্য কিনা। যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেটার আলোকে হচ্ছে সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা, যেটাকে সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে সাধারণীকরণ। এরপরে পয়েন্ট হচ্ছে ভবিষ্যৎবাণী। গবেষণায় নির্বাচিত বিষয় সম্পর্কে সংগৃহীত তথ্যাবলী সারণীবদ্ধকরণের মাধ্যমে অনুমতি সিদ্ধান্তের যথাযথ নির্ধারণের মাধ্যমে সাধারণীকরণ সম্ভব। এই সাধারণীকরণকৃত ধারণার সাহায্যে সংশ্লিষ্ট গবেষণার ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়। গবেষণায় ধাপটা নির্ভর করে সংগৃহীত তথ্যাবলীর সাথে পরিণত কল্পনার বস্তুনিষ্ঠ ব্যাখ্যা বিশ্লেষণের উপর। তো এই ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে, এই 6টা ধাপ অনুসরণ করার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতি মাধ্যমে যে কোনো বিষয় সম্পর্কে সমাজবিজ্ঞানে গবেষণা কাজের সমাধান হয়ে থাকে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। সমাজবিজ্ঞানকে কেন বৈজ্ঞানিক মর্যাদা দেওয়া হবে বা একে কেন বিজ্ঞান বলা হচ্ছে, এখানে প্রশ্ন আসতে পারে সমাজবিজ্ঞান কি বিজ্ঞান, এইভাবে প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে আমাদের প্রথমে আসে হচ্ছে ইবনে খালদুনের কথা। ইবনে খালদুন সর্বপ্রথম তিনি হচ্ছে তার আল মুকাদ্দিমা গ্রন্থে ব্যবহার করেন, সর্বপ্রথম ধারণা দেন সমাজবিজ্ঞান সম্পর্কে। যদিও এখানে ভিত্তি প্রশ্ন স্থাপন করেন কিন্তু তিনি সম্যক ধারণা দিতে পারেন। এখানে তিনি হচ্ছে আল আসাবিয়া এবং হচ্ছে যে আল উমরান, এ দুটা শব্দ সে ব্যবহার করেন এবং এর মাধ্যমে হচ্ছে সমাজবিজ্ঞানের ভিত্তি স্তর করেন।
কিন্তু অগাস্ট কোত সমাজের জন্য একটা আলাদা করে বিজ্ঞানের বা আলাদা করে শাস্ত্রের সে হচ্ছে তাগিদ অনুভব করেন এবং তার প্রেক্ষাপটে তিনি 1831 সালে সোশ্যাল ফিজিক্স নামে একটি নতুন শাস্ত্রের সূচনা শুরু করেন। পরবর্তী সময় এর নামকরণ করা হয় সোশিওলজি 1839 সালে। এরই গতিধারায় হার্বার্ট স্পেন্সার ডারউইন দ্বারা প্রভাবিত হয়ে তিনি সমাজবিজ্ঞানের মৌলিক কাঠামো হিসেবে সমাজ কাঠামোকে নিয়ে আলোচনা শুরু করেন এবং তিনি বিবর্তনবাদী দৃষ্টিকোণ থেকে সমাজ কাঠামোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলে ধরেন এবং এরপরেই এটি সমাজবিজ্ঞানের মূল এবং আলোচ্য কেন্দ্রীয় বিষয় হিসেবে আবির্ভূত হয়। এভাবে সমাজবিজ্ঞান একটি গতিশীল স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে তার প্রতিষ্ঠা লাভ করে এবং যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে 3টা বিষয় প্রাধান্য লাভ করে থাকে। একটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞানের নির্ভরযোগ্যতা প্রমাণ করে, তার গঠন কাঠামো বিশ্লেষণ করে, তার পদ্ধতি পর্যালোচনা করে। তো সহজ দেখা যাচ্ছে যে এই 3টে বিষয় হচ্ছে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সমাজবিজ্ঞানের মেন আলোচ্য বিষয় হচ্ছে সমাজ এবং তা কি এটা হচ্ছে জ্ঞানের এবং যেহেতু সমাজ সুশৃঙ্খল এবং এটাকে পরীক্ষা প্রমাণ এবং যুক্তি দ্বারা সহজেই সম্বন্ধে জ্ঞান তথ্য বের করা সম্ভব হয়। সমাজের গঠন কাঠামো সমাজ কাঠামো নিয়ে আলোচনা করা হয় এবং আমরা তো দেখতে পেলাম যে সমাজে কি যে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই ধাপগুলোর মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা করে থাকি। তাই এই সকল দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দেওয়া, সমাজবিজ্ঞান যথেষ্ট বৈজ্ঞানিক মর্যাদা রয়েছে এবং সমাজবিজ্ঞানটা স্বতন্ত্র বিজ্ঞান। এবং এছাড়াও যে বিভিন্ন দৃষ্টিকোণ আছে সেক্ষেত্রে আমরা আলোচনা করছি বিজ্ঞানের মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিজ্ঞানের যে 3টি মৌলিক বৈশিষ্ট্য আছে সার্বজনীন, কার্বনিক এবং অভিজ্ঞতা, এই 3টি বিষয়ই সমাজবিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায়। এরপর আছে বিজ্ঞানের পূর্বশর্তের ভিত্তিতে। বিজ্ঞানের পূর্বশর্ত ভিত্তিও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য। সমাজবিজ্ঞানের ভিত্তি হচ্ছে সমাজ এবং সমাজ যেহেতু প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং সমাজের বিভিন্ন বিষয়গুলো পরিবর্তনশীল এবং তার মধ্যে যে বিভিন্ন কার্যকর সূত্র এবং তাদের মধ্যেকার সামাজিক ঐক্যের মূলনীতি, এই সকল বিষয়গুলো হচ্ছে অনস্বীকার্য। তাই সমাজের একটি এখানে বলছে কি যে সমাজ এখানেও প্রকৃতির একটা অংশ এবং তার বৈশিষ্ট্যগুলো আলোচনাও করা হয়, ফলে এই বিষয়টাও এখানে গ্রহণযোগ্য। এছাড়া আছে শৃঙ্খলা ও প্রণালীবদ্ধতার ভিত্তিতে। বিজ্ঞানের ভিত্তি হচ্ছে সুশৃঙ্খল অধ্যয়ন ও গবেষণা। তো সমাজবিজ্ঞানও সমাজকে সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে অধ্যয়ন করে থাকে। সমাজের দেখা যাচ্ছে সমাজ উদ্ভবে এর পূর্বে এই যে সমাজবিজ্ঞান আসার পূর্বেও কিন্তু সমাজ সম্পর্কিত বিভিন্ন আলোচনা হয়েছে, কিন্তু সেগুলো কি সুশৃঙ্খলভাবে আলোচনা হয়নি, ধারাবাহিকভাবে আলোচনা হয়নি বা নিয়মবদ্ধভাবে আলোচনা করা হয়নি। এই জন্য বলা হয়ে থাকে কি সেগুলোকে কিন্তু প্রাতিষ্ঠানিক আলাদা শাস্ত্র হিসেবে ধরা হয়ে থাকে না। কিন্তু যখন থেকে সমাজবিজ্ঞান সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ সুশৃঙ্খলভাবে শ্রেণীবদ্ধকরণভাবে আলোচনা করা হচ্ছে, তখন থেকে কিন্তু এটা আলাদা শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে বলছি কি বিজ্ঞান বলা হয়ে থাকে কি বিজ্ঞান একটা অভিজ্ঞতারক্ত বিষয়। তো সমাজবিজ্ঞানেও বিভিন্ন বিষয় আছে যে সকল ক্ষেত্রে গবেষককে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হয়। তার মানে তাকে সেখানে দীর্ঘদিন থেকে অভিজ্ঞতা সংগ্রহের মাধ্যমে তাকে তথ্য সংগ্রহ করতে হয় এবং সেই সম্পর্কে সাধারণীকরণ করার মাধ্যমে ফলাফলে সিদ্ধান্ত উপনীত হতে হয়। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান বৈজ্ঞানিক মর্যাদার অধিকারী। এছাড়া আছে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে। যে বিজ্ঞান সংশ্লিষ্ট বলা হয়েছে যে বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে কার্যকারণ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার মানে বিজ্ঞান কি করে, যে কোনো বস্তু বা ঘটনার সম্পর্কে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা করে বা অনুসন্ধানের চেষ্টা করে। তো সমাজবিজ্ঞানও যে বিভিন্ন তাদের সমাজে যেই সকল কথা বললাম যে নারী নির্যাতন বা সমাজ ইফটিজিং আমরা বলতে পারি, মাদক দ্রব্যের কথা বলতে পারি, এই সকল ক্ষেত্রে কোনটা কারণ কোনটা কাজ, হ্যাঁ তাদের মধ্যে সম্পর্ক কী, বিভিন্ন চলগুলোর মধ্যে সম্পর্ক কী, সেই বিষয়টা জানার চেষ্টা করে থাকে। সার্বজনীনতার ভিত্তিতে। সার্বজনীনতা যে কোনো বিজ্ঞানের একটি ভিত্তি। তো সেক্ষেত্রে সমাজবিজ্ঞানের ক্ষেত্রেও সার্বজনীনতা রয়েছে, কারণ সমাজবিজ্ঞান যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো সমাজ সংস্কৃতি ভেদে সবসময় প্রতীয়মান, যেমন পরিবার, বিবাহ, তারপর হচ্ছে যে জ্ঞাতি সম্পর্ক, আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেই সকল বিষয়গুলি কিন্তু সর্বজনীন, সকল সমাজ ও সংস্কৃতিতে তা দেখা যায়। তাই সার্বজনীনতার ভিত্তিতেও সমাজবিজ্ঞানকে আমরা বৈজ্ঞানিক মর্যাদা দিয়ে থাকি। আর একটা পয়েন্ট হচ্ছে যে বস্তুনিষ্ঠতার ভিত্তিতে।
বস্তুনিষ্ঠতা হচ্ছে কি যে কোনো আলোচনা, গবেষণা বা ব্যাখ্যা, বিশ্লেষণ অবশ্যই বস্তুনিষ্ঠ হওয়া প্রয়োজন বিজ্ঞানের ক্ষেত্রে। সমাজবিজ্ঞান যে গবেষণা করে থাকে সেক্ষেত্রেও সে সকল গবেষণার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতাকে মানা হয়ে থাকে, এবং তার মানে যে ঘটনাগুলো কীভাবে ঘটছে সেগুলোকে সঠিকভাবে উপস্থাপন করা এবং ব্যক্তিগত মূল্যবোধ দ্বারা এগুলো প্রভাবিত না করা। এই বস্তুনিষ্ঠতা বা অভিজ্ঞতা, সর্বজনীনতা, কার্যকর সম্পর্ক, তারপর শৃঙ্খলা, এই সকল বিষয়গুলো মেনেই সমাজবিজ্ঞান তার গবেষণা কার্যক্রম সম্পাদন করে থাকে বলেই সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দেওয়া হয়ে থাকে। তাই আমরা বলতে পারি সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান। তো আজকে ক্লাস আমরা এ পর্যন্তই। আজকে আমরা বিজ্ঞান কি জানলাম, বৈজ্ঞানিক পদ্ধতি কি, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো সম্বন্ধে আলোচনা করলাম এবং সমাজবিজ্ঞানকে কি বৈজ্ঞানিক মর্যাদা দেওয়া যায় কি না তা নিয়ে আলোচনা করলাম। তো তোমরা বাসায় বসে ভালো করে পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।